ধন্যবাদ। ঠিক আছে, আমাদের এই অধ্যায়টি যখন আমরা পাঠ করা শেষ করব, তখন আমরা মূলত যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবো সেগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসার লক্ষ্য ও উদ্দেশ্য, প্রাথমিক চিকিৎসকের করণীয় বর্জনীয় সম্পর্কে জানবো, রোগী পর্যবেক্ষণের 5টি ধাপ সম্পর্কে জানবো, রোগীর শারীরিক পরীক্ষা ধাপ সমূহ সম্পর্কে জানবো এবং রোগীর প্রধান উপসর্গ সমূহ পরিমাপ করতে জানবো। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই অধ্যায়টি হচ্ছে তাত্ত্বিক ক্লাস, থিওরিটিক্যাল। পরবর্তীতে আমাদের বেসিক্যালি হচ্ছে এপ্রিল মাসে এর একটা প্র্যাকটিক্যাল হবে। এই প্র্যাকটিক্যালটা আপনারা যখন করবেন তখন এই অধ্যায় সম্পর্কে পুরোপুরি আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আমরা এপ্রিলে একটা রুটিনে এই রোগী প্রাথমিক চিকিৎসা রোগী পর্যবেক্ষণের একটা প্র্যাকটিক্যাল আমরা রাখবো। আপনারা সবাই ট্রেনিং কমপ্লেক্সে আসবেন, এসে এই প্র্যাকটিক্যাল গুলো করবেন। প্রাথমিক চিকিৎসা বলতে কি বোঝায় সেটা যদি বলি যে মূলত হচ্ছে একজন ব্যক্তি যখন আহত হন বা কোনো লোক যদি আহত হন, কোনো ব্যক্তি যদি আহত হন, তার জীবনের জন্য জীবন সিমটম গুলো শনাক্ত করে ডাক্তারের কাছে নেয়ার আগ পর্যন্ত তার জীবন রক্ষা করার জন্য যে সেবাটা প্রদান করা হয়ে থাকে সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এই প্রাথমিক চিকিৎসা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে রোগীর অবস্থার যাতে অবনতি না হয়, রোগীর জীবন যাতে রক্ষা করা যায়, সেই চেষ্টা চালিয়ে যাওয়াটাই হচ্ছে সেই চেষ্টা করার উদ্দেশ্যে যে সেবাটা আমরা দিয়ে থাকি সেই সেবাটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। আমরা যদি এখানে যে স্লাইডের মধ্যে যে লেখাটা আছে এটা যদি আরেকটু পড়ি বা শুনি তাহলে কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো আসলে প্রাথমিক চিকিৎসা বলতে বা ফার্স্ট এড বলতে কি বোঝায়। এখানে বলা হয়েছে যে জ্ঞান বা দক্ষতার ভিত্তিতে একজন আহত ব্যক্তিকে সর্বপ্রথম স্বাস্থ্য সেবা প্রদান করা হয়, তাকে প্রাথমিক চিকিৎসা বলে। কোন আহত বা অসুস্থ ব্যক্তিকে ডাক্তারের নিকট বা হাসপাতালে প্রেরণের পূর্বে অথবা ডাক্তারকে রোগীর নিকট নিয়ে আসার পূর্বে রোগীর অবস্থার যাতে অবনতি না হয় তার জন্য যে প্রাথমিক সেবা প্রদান করা হয়ে থাকে সেটাই হচ্ছে প্রাথমিক চিকিৎসা। তাহলে প্রাথমিক চিকিৎসা যদি আমি একজনকে দিতে চাই তাহলে আমাকে অবশ্যই প্রাথমিক চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে আমাকে পারদর্শী হতে হবে, আমার দক্ষতা থাকতে হবে, আমার অভিজ্ঞতা থাকতে হবে। কারণ আমি একজন ভিকটিমের জীবন রক্ষা করার জন্য তাকে আমি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি, দেখা যাচ্ছে তার ব্লিডিং হচ্ছে, ব্লিডিং বন্ধ করার যে কৌশলগুলো রয়েছে সেটা আপনার জানতে হবে। কারো যদি স্নায়বিক আঘাত হয়, কারো যদি শক হয়, তাহলে শক হলে পরে তার প্রাথমিক চিকিৎসা কি হবে সেটা আপনাকে জানতে হবে। যদি কারো রেসপিরেটরি ট্র্যাকে কোনো সমস্যা হয়, অর্থাৎ যদি শ্বাস প্রশ্বাস নিতে পারতেছে না, এরকম পরিস্থিতি যদি হয়, তখন তার শ্বাস প্রশ্বাসটাকে ধরে রাখার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত যাতে তার শ্বাস প্রশ্বাসটা আমি ধরে রাখতে পারি, কিভাবে দিব বা সেই পদ্ধতিগুলো কি সেই সম্পর্কে আপনাদের দক্ষতা অর্জন করতে হবে। এই দক্ষতাগুলো যদি অর্জন করতে পারেন, কারো যদি হার্ট অ্যাটাক হয় তাহলে তাৎক্ষণিকভাবে তার হার্ট পুনরুদ্ধারের জন্য আপনি কি করবেন, সেই দক্ষতাগুলো যদি আপনি অর্জন করতে পারেন তাহলে কিন্তু একমাত্র আপনি রোগীকে পরিপূর্ণভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন। আর আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে ইনশাআল্লাহ দক্ষ করে তুলবো। আপনারা যেন খুব দক্ষতার সাথে নিপুণতার সাথে যেন প্রাথমিক চিকিৎসা দিতে পারেন সেইভাবে আপনাদেরকে গড়ে তোলা হবে। তাহলে প্রাথমিক চিকিৎসকের আরো কিছু গুণ থাকা দরকার। প্রাথমিক চিকিৎসকের বেসিক্যালি যদি তিনি প্রাথমিক চিকিৎসা দিবেন তাকে অবশ্যই স্বাস্থ্যবান হতে হবে। তার ভিতরে যদি বেশি রোগ থাকে বা সে যদি কোনো রোগের প্রোটেক্ট এরিয়া হয় তাহলে কিন্তু সে সঠিকভাবে সেবা প্রদান করতে পারবে না। আমরা যদি একটু ইসে তাকাই যে পৃথিবীর দিকে তাকাই, পৃথিবীতে যারা সফল মানুষ, যারা পৃথিবীতে সবচেয়ে সফল মানুষ, সফলের কিন্তু সফল হতে গেলে তাকে চারটা বৈশিষ্ট্য তাকে অর্জন করতে হয়। একটা হচ্ছে তাকে সুখী হতে হবে। যদি একজন ব্যক্তি সফল হতে হয় তার যে প্রাপ্তি আছে সেই প্রাপ্তির মধ্যে তাকে সুখী হতে হবে। এবং যদি তাকে সফল হতে হয় তাহলে তাকে স্বাস্থ্যবান হতে হবে। স্বাস্থ্যবান না হলে সে সুখী হতে পারবে না। যদি কেউ সফল হতে চান তাকে অবশ্যই নিরাপদ থাকতে হবে, অর্থাৎ নিরাপত্তার দিকটি তার নিশ্চিত থাকতে হবে, তাহলে সে একমাত্র সফল ব্যক্তি। এবং সর্বশেষ হচ্ছে কাউকে ভালোবাসতে হবে। যদি এই চারটা বৈশিষ্ট্য যদি একটা লোক অর্জন করতে পারে তবেই কিন্তু একজন ব্যক্তি সফল। তাহলে আপনি যদি কাউকে প্রাথমিক চিকিৎসা দিতে চান তাহলে কিন্তু আপনাকে যদি নিজেকে সফলভাবে নিজেকে তৈরি করতে হয়, যদি নিজেকে সফল প্রাথমিক চিকিৎসা প্রদানে যদি আপনি নিজেকে সক্ষম মনে করেন তাহলে অবশ্যই আপনার নিজের বেসিক্যালি নিজেকে অবশ্যই হ্যাপি মনে করতে হবে। কারণ আপনার ভিতরে যদি
স্বাচ্ছন্দ্য বোধ না থাকে, আপনার ভিতরে যদি মানে যেটাকে বলা হয় যে আপনি যদি নিজেকে অসুখী মনে করেন বা কোনো কিছু মানে হতাশা যদি আপনার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনি ভালোভাবে প্রাথমিক চিকিৎসা দিতে পারবেন না। আপনি যদি নিজেকে নিরাপদ না ভাবেন, নিজের নিরাপত্তা এবং ভিকটিমের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারেন, তাহলে কিন্তু প্রাথমিক চিকিৎসা সঠিকভাবে আপনি দিতে পারবেন না। এবং যদি বলা হচ্ছে যে আপনি যদি নিজের স্বাস্থ্যবান না হন, নিজের স্বাস্থ্য যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু আপনি নিজেকে ওই রকম বা নিজেকে একদম ডেডিকেটেড ভাবে কিন্তু রোগীর সেবা করার ক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে পারবেন না। সুতরাং সেখানেও কিন্তু প্রাথমিক চিকিৎসা আপনি দিতে পারবেন না। আর যদি আপনার ভিতরে ভালোবাসা না থাকে, আপনার যদি মমত্ববোধ না থাকে, আপনার ভিতরে যদি সহমর্মিতা না থাকে, তাহলে কিন্তু একজন ব্যক্তিকে আপনি প্রাথমিক চিকিৎসা বা একজন রোগাক্রান্ত ব্যক্তি যিনি মৃত্যু পথযাত্রী, আপনার কাছে মনে হচ্ছে সে মারা যেতে পারে, তার জীবন রক্ষা করার জন্য যে সেবাটা দেওয়া দরকার সেটাও কিন্তু আপনি তাকে দিতে পারবেন না। তাহলে আপনার ভিতরে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হবে। আর এই চারটা ব্যক্তিত্ব আরো থাকতে হবে আপনার ভিতরে, যেমন রিসোর্সফুল হতে হবে, আপনি হাতের কাছে যা পাবেন সেটাই কাজে লাগাতে সমর্থবান আপনাকে হতে হবে। তারপরে হচ্ছে আপনাকে স্পষ্ট ভাষী হতে হবে, যা করবেন যেন রোগী যেন বুঝতে পারে যে আপনি কি করছেন। এবং রোগীর বিশ্বস্ততা, প্রাথমিক চিকিৎসকের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভিকটিমের বিশ্বস্ততা অর্জন করতে হবে। ভিকটিম যদি আপনার প্রতি বিশ্বস্ত না হয়, তাহলে কিন্তু সে সঠিকভাবে আপনার সেবাটা নিবে না বা সঠিক আপনার সেবা নেওয়ার ক্ষেত্রে সে ডিনাই করবে। তো এই ইত্যাদি বিষয়গুলো নজরে এনে বা ইত্যাদি বিষয়গুলো নিজের ভিতরে ধারণ করেই কিন্তু মূলত একজন ব্যক্তি নিজেকে সফল প্রাথমিক চিকিৎসক হিসেবে রোগীর নিকট উপস্থাপন করতে পারে। এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার লক্ষ্য উদ্দেশ্য। কেন আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি? এই মালাকার আর একটু গরম পানি। প্রাথমিক চিকিৎসার লক্ষ্য উদ্দেশ্য কেন আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে থাকি, মূলত হচ্ছে প্রাথমিক চিকিৎসা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে কোন ভিকটিম বা কোন আহত ব্যক্তি যার সেবা দিবেন বা যিনি আপনার নিকটবর্তী হয়েছেন বা যিনি আপনার কাছে এসেছেন বা আপনি যার কাছে গিয়েছেন একজন উদ্ধারকর্মী হিসেবে, একজন ফায়ার ফাইটার হিসেবে, আপনাকে প্রথমে শনাক্ত করতে হবে যে তার জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সিমটম গুলো কি। জীবনের জন্য ঝুঁকিপূর্ণ সিমটম গুলো শনাক্ত করতে হবে। মনে রাখতে হবে যে একজন ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে, তিনটা সিমটম তার ভিতরে দেখা দিতে পারে। যদি তার শরীর থেকে অনবরত রক্তপাত হয়, লোক মারা যাবে। যদি তার শ্বাস প্রশ্বাসের কোনো সমস্যা হয়, মারা যাবে। যদি রোগী স্নায়বিক আঘাত হয়, অর্থাৎ হচ্ছে স্নায়ুতন্ত্র যদি কোনো বৈকল্যের সৃষ্টি হয়, খুব বেশি সুসংবাদ দেখার জন্য, খুব বেশি দুঃসংবাদ দেখার জন্য, সুসংবাদ শোনার জন্য, দুঃসংবাদ শোনার জন্য, অথবা মানে এমন কোন পরিস্থিতির তিনি সম্মুখীন হয়েছেন যা দেখে তিনি হতবিহ্বল হয়ে গেছেন, এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে মানুষের স্নায়ুতন্ত্রে একটা বিক্রিয়ার সৃষ্টি হয়। সেই বিক্রিয়া হলে মানুষ তখন স্নায়বিক আঘাতে আক্রান্ত হন। তখন এই বিষয়গুলো যদি নজরে পড়ে, আপনি কিন্তু রক্তপাত হচ্ছে এটা চোখে পড়বে, আপনার শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে এটা চোখে পড়বে, শক কিন্তু আপনার চোখে পড়বে না। আপনাকে লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে রোগী শকে আক্রান্ত। যদি শক হয়, রোগীর শরীর ঘামতে থাকবে, রোগীর নারীর গতি দ্রুত অথবা কমে যাবে, আপনার হার্টবিটটা কমে যাবে অথবা বেড়ে যাবে, এবং ফাইনালি হচ্ছে আপনার ওই রোগীর যে রক্ত ব্লাড একবার নিচের দিকে নেমে গেলে ব্লাড উপরের দিকে উঠবে না, অর্থাৎ হার্ট লেভেলে রক্ত সঠিকভাবে আসবে না, ব্লাড প্রেশার কমে যাবে এবং কোমরের ফ্যাকাশে হয়ে যাবে, হাত এবং পা নীল হয়ে যাবে, রক্ত যেহেতু চলে আসবে হাত পায়ে, তখন কিন্তু হাত পা নীল হয়ে যাবে। এই সমস্ত লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে, বুঝতে পারবেন যে রোগী শকে আক্রান্ত। এট দ্যাট টাইম আপনাকে স্নায়বিক আঘাতের চিকিৎসা তখন দিতে হবে। এই জন্য রোগীর মূল উদ্দেশ্য হচ্ছে প্রাথমিক চিকিৎসা, যে রোগীর জীবন রক্ষা করা, জীবন রক্ষার ব্যবস্থা করা, অর্থাৎ ব্লিডিং হলে ব্লিডিং, রক্তপাত বন্ধের ব্যবস্থা করতে হবে। এটা আপনারা ক্ষত হাড় ভাঙার ক্লাস আছে আজকে সন্ধ্যা 7টা থেকে 8টা ক্লাস আছে ক্ষত এবং হাড় ভাঙা, সেখান থেকে জানতে পারবেন কিভাবে রক্তপাত বন্ধ করতে হয়। কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমাদের কৃত্রিম শ্বাস প্রশ্বাস কিভাবে দিতে হয়, আমরা এপ্রিল মাসের রুটিনে আমরা কৃত্রিম শ্বাস প্রশ্বাস পদ্ধতি ও সিপিআর এর উপরে ক্লাস রাখবো। সেখান থেকে আপনারা জানতে পারবেন কিভাবে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিতে হয় এবং রোগী শকে আক্রান্ত হলে তার প্রাথমিক চিকিৎসা কি হবে সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। এখন শকে আক্রান্ত হলে রোগীকে খোলা জায়গায় একদম ওপেন স্পেসে শুয়ে দিতে হবে, রোগীর শরীরের কাপড় করে দিতে হবে, রোগীর পাটাকে 30 থেকে 60 সেন্টিমিটার অথবা 5 থেকে 10 ইঞ্চি উঁচু করে রাখতে হবে। উঁচু করে রাখলে রোগীর হার্ট লেভেলে রক্ত চলাচল স্বাভাবিক থাকবে। একটু বাতাসের মধ্যে রাখতে হবে, গরম সবজি তাকে খেতে দিতে হবে, তাহলে রোগী আস্তে আস্তে রিকভারি করবে। এরপর হচ্ছে রোগীর অবস্থার যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখা, আরোগ্য লাভ বা পুনরুদ্ধারে রোগীকে সহায়তা করা। যদি রোগীর কোনো শরীরের হাড় ভেঙে যায়, ভাঙা হাড় নড়াচড়া না, ভাঙা হাড় কিভাবে হাড় ভাঙার ক্লাস রয়েছে, সেই ক্লাস থেকে আপনারা জানতে পারবেন। এবং
এবং সর্বশেষ হচ্ছে ব্যথার উপশম করা। ব্যথার উপশম করা হচ্ছে যে যদি নতুন ব্যথা হয় রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে নতুন ব্যথা কিনা। নতুন ব্যথা হলে বরফ বা ঠান্ডা পানি দিতে হবে, আর পুরনো ব্যথা হলে দিতে হবে হচ্ছে গরম সেক। সেখানে পুরনো ব্যথা হলে কখনোই ঠান্ডা পানি বা বরফ দেওয়া যাবে না। এরপর হচ্ছে আসলে প্রাথমিক চিকিৎসক হিসেবে যখন উদ্ধারকর্মী বা ফায়ার ফাইটার হিসেবে যখন আপনারা কোনো উদ্ধার কাজে অংশগ্রহণ করবেন, তখন মূলত হচ্ছে আপনাদের কিছু কাজ রয়েছে যেটা আপনার প্রাথমিক দক্ষ প্রাথমিক চিকিৎসক হিসেবে আপনাকে এটা করতে হবে। সেটা হচ্ছে যে কি ঘটনা ঘটেছে বা কিভাবে রোগী আক্রান্ত হয়েছে, কিভাবে এই বিপজ্জনক ঘটনার সম্মুখীন ভিকটিম হলো সেটা খুঁজে বের করতে হবে, এবং ভিকটিমের যে অবস্থা সেটাকে শান্তভাবে এবং দক্ষভাবে আপনাকে মোকাবেলা করতে হবে, এবং ভিকটিমের অবস্থা যাতে অবনতি না হয়, যাতে আপনি যখন তাকে প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন দেওয়ার সময় আপনাকে খেয়াল রাখতে হবে তার জন্য অবনতি না হয় সেদিকে খেয়াল রাখা, এবং রোগীর পরবর্তী রোগী যদি একটু নিজেকে কমফোর্ট ফিল করে যে আমার একটু ভালো লাগতেছে, তাহলে তার পরবর্তী যত্নের কি ব্যবস্থা গ্রহণ করা যাবে, তার বিশ্রামের ব্যবস্থাটা কিভাবে করা যাবে, সেই বিষয়ে আপনাকে আগে থেকেই আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিয়ে রাখতে হবে। এবং ভিকটিমকে যদি হাসপাতালে পাঠাতে হয় তাহলে কিভাবে আপনি তাকে হাসপাতালে পাঠাবেন, কিভাবে ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবেন, সেই ব্যাপারে আপনাকে আগে থেকে একটা প্ল্যান করে রাখতে হবে। এবং দেখা যাচ্ছে যে আপনি ভিকটিমের সেবা দিতে যাচ্ছেন, ভিকটিমের প্রাথমিক চিকিৎসা দিবেন, ভিকটিমের হাড় ভেঙে গেছে, স্প্লিন্টিং হাড় ভাঙার চিকিৎসার ক্ষেত্রে মানে প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে আমরা স্প্লিন্ট ব্যবহার করে থাকি। এক ধরনের কাঠের মানে কাঠের বা বাঁশের বা হচ্ছে অনেক সময় মোটা কাপড়ের, তারপরে প্লাস্টিকের স্প্লিন্ট পাওয়া যায়, মানে সেগুলো দিয়ে আমরা মূলত হচ্ছে হাত বা পাটাকে শরীরের সাথে বেঁধে দিই যাতে নড়াচড়া করতে না পারি। দেখা যাচ্ছে এগুলো কিছু নাই, কিন্তু আপনাকে তাৎক্ষণিক ভাবে তার হাত এবং পা ভেঙে গেছে, কোনো একটা অঙ্গ ভেঙে গেছে, সেটাকে অনড় রাখার জন্য হাতের কাছে আপনি যেটাই পাবেন সেটা দিয়ে তার হাত এবং পা বেঁধে দিতে হবে। এই জন্য বলা হচ্ছে যে আপনাকে সম্পদের সম্ভাবনার সন্ধানে দক্ষ হতে হবে, অর্থাৎ আপনাকে রিসোর্সফুল হতে হবে। হাতের কাছে যা পাওয়া যাবে সেটাই প্রাথমিক চিকিৎসা হিসেবে প্রাথমিক চিকিৎসার কাজে আপনি ব্যবহার করতে সমর্থবান আপনাকে হতে হবে। প্রাথমিক চিকিৎসকের এরপর হচ্ছে যে আপনি মূলত হচ্ছে আপনি কি করবেন সেটা ঠিক আছে। দেখা যাচ্ছে এরপরে এই করার ক্ষেত্রে বলা হচ্ছে যে ভিকটিম আপনি পেয়েছেন, দেখলেন ভিকটিমের শ্বাস নেই, ভিকটিমের পালস নেই, আপনি মনে করতেছেন ভিকটিম মারা গেছে বললে কিন্তু আপনি সেখানে তাকে ঘোষণা না দিয়ে তাকে কিন্তু আপনাকে হাসপাতালে প্রেরণ করতে হবে। এটাও কিন্তু আপনার দায়িত্ব। প্রাথমিক চিকিৎসকের আপনার দায়িত্ব হচ্ছে যদি মনে করেন যে ভিকটিম মারা গেছে, আপনি তাকে মৃত ঘোষণা না করে তাকে সাথে সাথে হাসপাতালে পাঠাতে হবে। হাসপাতাল থেকে ডক্টর বলবেন ভিকটিম মারা গেছে, অথবা ডক্টরকে রোগীর কাছে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আহত ব্যক্তি বা নিহত ব্যক্তির কাছে নিয়ে আসতে হবে। ডক্টর তখন ঘোষণা দিবেন ব্যক্তিটি মারা গেছে, আপনি নিজে কখনো ঘোষণা দিতে পারবেন না। এখন হচ্ছে প্রাথমিক চিকিৎসার বর্জনীয় বিষয়গুলো হচ্ছে যে নিজেকে কখনো ডাক্তার মনে করা যাবে না। ইউ আর নট এ ডক্টর, ইউ আর অনলি এমএফআর, মেডিকেল ফার্স্ট রেসপন্ডার। এই যে এমএফআর, মেডিকেল ফার্স্ট রেসপন্ডার, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনি কখনো নিজেকে ডক্টর মনে করতে পারবেন না, আহত ব্যক্তিকে কখনো মৃত বলে ঘোষণা করতে পারবেন না। বিষ পানের রোগী যিনি আছেন, বিষ পান করেছেন, তাকে কখনো ঘুমাতে দেওয়া যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট। কারণ হচ্ছে বিষ পানের রোগী, আমাদের যে পাকস্থলী রয়েছে, পাকস্থলী স্নায়ুতন্ত্রের মাধ্যমে ব্রেন কিন্তু যখনই পাকস্থলীতে কোনো খাবার যায়, কোনো কিছু পাকস্থলীতে চলে যায়, তখন ব্রেন একটা সিগন্যাল দেয় স্নায়ু নার্ভাস সিস্টেমের মাধ্যমে যে এটাকে ব্লেন্ড করো। ওখানে আমাদের পরিপাকতন্ত্রে যে পাকস্থলী, সেখান থেকে এক ধরনের অ্যাসিড নিঃসরিত হয়। সেই অ্যাসিডের কাজ হচ্ছে, সেই অ্যাসিডের কাজটা হচ্ছে ওই খাবারটাকে একদম ব্লেন্ড করে শুধু নির্যাসটা রেখে বাকিটা ওয়েস্টেজ আকারে বের করে দেয়। এখন সেই নির্যাসটা হচ্ছে সুগার, বেসিক্যালি হচ্ছে ব্লাড সেলে যেটা বোঝায় সেটা হচ্ছে সুগার। সেই সুগারটা হচ্ছে শক্তির উৎস, সেই শক্তির উৎসটাকে সে রাখে। কিন্তু বিষ পানের রোগীকে যদি ঘুমাতে দেওয়া হয় তাহলে দেখা যাবে হচ্ছে বিষ পানের রোগী ঘুমাতে দিলে একজন ব্যক্তি ঘুমিয়ে গেলে তার অন্যান্য কাজ, শরীরের অন্যান্য কাজ যখন কমে যায়, তখন যে কাজটা করা দরকার হয় সেই কাজটা খুব দ্রুত গতিতে হয়ে যায়। অর্থাৎ হচ্ছে রোগী যখন ঘুমিয়ে যাবে, ব্রেন তখন স্নায়ুতন্ত্রের মাধ্যমে যখনই পাকস্থলীতে কোনো কিছু চলে যাবে তখন তাৎক্ষণিকভাবে ব্রেন বলবে এটাকে ব্লেন্ড করো এবং নির্যাসটা শরীরে প্রদান করো। এখন দেখা যাচ্ছে যে যখন ঘুমিয়ে গেল সাথে সাথে কিন্তু বিষ চলে গেল পাকস্থলীতে। বিষ কি করলো, সেটা ওই পাকস্থলীর কাজ হচ্ছে সেটাকে ব্লেন্ড করবে, ব্লেন্ড করে শরীরে সাপ্লাই দেওয়া, রক্তে ব্লাড সেলে প্রবেশ দিয়ে দেওয়া। এখন ঘুমিয়ে গেলে সেই কাজটা দ্রুত হবে, আর যদি ঘুমাতে না দেওয়া হয় তাহলে কিন্তু পাকস্থলীর কাজটা একটু ডিলে হবে
তখন কিন্তু মূলত হচ্ছে রোগীর যদি ঘুমাতে না দেওয়া হয় তাহলে রোগী মূলত হচ্ছে রোগীকে এই বিষ যখন মানে খেয়ে ফেলছে রোগী, তখন তাকে হাসপাতালে পাঠাতে হবে। এই হাসপাতালে পাঠানোর আগ পর্যন্ত তাকে ঘুমাতে দেওয়া যাবে না। হাসপাতালে পাঠানোর পরে কিন্তু ডাক্তার তখন পাকস্থলীটা ওয়াশ করবেন। আর যদি ঘুমাতে দেন, ভিকটিম যদি ঘুমিয়ে পড়ে, তাহলে কিন্তু মূলত ডাক্তারেরা ওয়াশ করার পূর্বেই সেটা রক্তে চলে যাবে বিষটা এবং রোগী মারা যাবে। অজ্ঞান অবস্থায় রোগীকে কিছু খেতে দেওয়া যাবে না, এটা সবসময় মনে রাখতে হবে। কারণ হচ্ছে যে আমাদের মুখের ভিতরে দুইটা জীব রয়েছে, একটা হচ্ছে আমাদের মূল জীব যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি, আর একটা হচ্ছে আলাজীব। আলাজীবের যে মূল কাজ সেটা হচ্ছে আমাদের শ্বাসনালী এবং খাদ্যনালীর যে পথ রয়েছে সেই পথটাকে সে আলাদা করেছে আলাজীব। যখন আমি শ্বাস নেই তখন আলাজীব হচ্ছে খাদ্যনালীর পথটাকে বন্ধ করে দেয়, আর যখন আমি খাদ্য গ্রহণ করি তখন আলাজীব হচ্ছে আপনার যে শ্বাসনালীর পথটাকে বন্ধ করে দেয়। এখন ভিকটিম যদি মনে করেন রোগী যদি অজ্ঞান অবস্থায় থাকে, তাহলে অবশ্যই তার শ্বাসনালী গুলো আছে, খাদ্যনালীর পথ বন্ধ আছে। এপিগ্লটিস বা আলাজীব হচ্ছে তার খাদ্যনালীর পথটা বন্ধ করে রেখেছে। এখন অজ্ঞান রোগীকে যদি কিছু খেতে দেন, পানি দেন বা গরম দুধ চা কফি খাওয়ানোর চেষ্টা করেন, যেটাই করেন, বেসিক্যালি তখন কিন্তু সেই খাবারটা চলে যাবে হচ্ছে আপনার এই মানে শ্বাসনালীর ভিতরে চলে যাবে। শ্বাসনালীর ভিতরে যদি খাবার চলে যায়, তাহলে কিন্তু বেসিক্যালি হচ্ছে যে তখন রোগীর শ্বাস নেওয়ার পথ আটকে যাবে এবং রোগী শেষ পর্যন্ত মারা যাবে। তাই অজ্ঞান অবস্থায় রোগীকে কোনো কিছু খেতে দেওয়া যাবে না, রোগীকে বেশি নড়াচড়া করা যাবে না, রোগীর চারপাশে ভিড় জমতে দেওয়া যাবে না। এটা এই কথাগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, এবার এই পর্যন্ত যে আলোচনা করলাম, এই আলোচনার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা প্লিজ? না স্যার। ওকে, ধন্যবাদ। তাহলে আমি অগ্রসর হই। হ্যাঁ, আগাই। আচ্ছা, এখানে হাত তুলে আছেন কি? দেখেন তো, কারো হাত তোলা আছে কি? না স্যার, হাত তোলা নেই। এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসকের গুণাবলী। তাকে দায়িত্বশীল হতে হবে, বন্ধু ভাবাপন্ন বা বন্ধু সুলভ হতে হবে, সৎ হতে হবে, তার স্বাস্থ্য আগে বলে দিতে তাকে স্বাস্থ্যবান হতে হবে, তার পোশাক পরিচ্ছদ যেন মানুষের দৃষ্টিগোচর হয়, মানুষ যেন বলে না আমাদের যিনি প্রাথমিক চিকিৎসা যিনি দিচ্ছেন তিনি অত্যন্ত স্মার্ট একজন ব্যক্তি, এবং তার কোনো আবেগ কিন্তু থাকতে পারবে না। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, কারণ আপনি যখন প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন তখন রোগীর রক্তপাত হচ্ছে, রক্তপাত দেখে কিন্তু নিজে জ্ঞান হারিয়ে ফেলতে হবে। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, পেশাদারিত্ব থাকতে হবে তার ভিতরে, এবং তিনি যে কাজটাই করবেন, যে প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো তিনি বা যে উদ্যোগ তিনি গ্রহণ করবেন, সেটা যেন ভিকটিম বা ভিকটিমের যে আত্মীয় স্বজন আছে তারা যেন সুস্পষ্ট ভাবে জানতে পারে, দেখতে পারে। কোনো কাজই কিন্তু গোপনে করা যাবে না। তবে মহিলা পেশেন্টের ক্ষেত্রে, মহিলা রোগী যদি হয়, তাহলে তার প্রাইভেসি অবশ্যই রক্ষা করতে হবে। এরপর হচ্ছে রোগী পর্যবেক্ষণ। ভিকটিমকে আপনি কাছে পেয়েছেন, ভিকটিম কাছে পেলে ভিকটিমকে কিন্তু একটা অ্যাসেসমেন্ট করতে হয় যে তার শরীরে আসলে কি ধরনের সমস্যা রয়েছে সেটা বের করার জন্য। এক্ষেত্রে মূলত হচ্ছে রোগীর নিকট নিজেকে উপস্থাপন করতে হবে, নিজের পরিচয় দিতে হবে, রোগীর বিশ্বস্ততা অর্জন করতে হবে, ঠিক আছে? এবং রোগীর যদি আপনার রোগীর বিশ্বস্ততা যদি আপনি অর্জন করতে পারেন, তাহলে কিন্তু এই যে রোগীর অ্যাসেসমেন্ট করাটা কিন্তু একজন প্রাথমিক চিকিৎসকের জন্য খুব সহজ হয়ে যায়। নিম্নোক্ত পদ্ধতি অনুসরণে মূলত হচ্ছে পেশেন্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এই পদ্ধতিগুলোর মধ্যে রয়েছে যে যেমন হচ্ছে দুর্ঘটনাস্থলে পৌঁছার পর কি করণীয়, দুর্ঘটনাস্থলে যাওয়ার পর নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভিকটিমের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এরপরে দুর্ঘটনাস্থলের মূল পূর্বাপর অবস্থা বিবেচনা করে প্রাথমিক পর্যবেক্ষণ শুরু করতে হবে। জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আঘাত, ভিকটিমের যে জীবনের জন্য ঝুঁকিপূর্ণ আঘাত সমূহ রয়েছে সেগুলো শনাক্ত করতে হবে, যেমন রক্তপাত, শ্বাস প্রশ্বাস সমস্যা এবং শক, এবং তার তাৎক্ষণিকভাবে তার প্রাথমিক চিকিৎসা দিতে হবে। রোগীকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ এবং রোগীর অবস্থার যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ রোগীকে স্টেবিলাইজ রাখতে হবে, অনড় রাখতে হবে। নিজের পরিচয়
পরিচয় দিতে হবে, রোগী বারবারই বলতেছি নিজের পরিচয় দিতে হবে, নিজের রোগীর কাছে নিজেকে উপস্থাপন করতে হবে সঠিকভাবে, এবং রোগী যেন বুঝতে পারে যে আপনি একজন প্রাথমিক চিকিৎসক এবং আপনার মাধ্যমে রোগীর জীবন পুনরুদ্ধার হতে পারে এই বিশ্বস্ততা যেন আপনি অর্জন করতে পারেন। এরপর হচ্ছে যে তাৎক্ষণিকভাবে কিছু তথ্য সংগ্রহ করতে হয়, সেই তথ্য সংগ্রহ করে মূলত সেই তথ্যগুলো সমন্বয় করে তারপরে কিন্তু কাজ শুরু করতে হয়। যেমন দুর্ঘটনাস্থল পরিদর্শন করা, পর্যবেক্ষণ পরিকল্পনা প্রদান অনুযায়ী বলা হচ্ছে যে দুর্ঘটনাস্থল অ্যাসেসমেন্ট করা, যে প্রাথমিক পর্যবেক্ষণ করে দেখা বা ঘুরে ঘুরে দেখা দুর্ঘটনা কি ধরনের দুর্ঘটনা ঘটেছে, কতজন লোক আহত হতে পারে, কাদেরকে সেবা দিতে হবে, কি ধরনের রোগী সেখানে রয়েছে। রোগী যদি সচেতন থাকে তাহলে ভিকটিম যদি আবার যদি কনসাস হলে তাকে জিজ্ঞাসা করতে হবে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছিল, আত্মীয় স্বজন বা পথচারীর নিকট থেকে তথ্য সংগ্রহ করতে হবে, আঘাতের ধরন, কি ধরনের আঘাত হয়েছে, কিভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন এই তথ্য নিতে হবে। কোন নির্দিষ্ট আঘাতের যদি লক্ষণ বা বৈশিষ্ট্য থাকে সেটাও নোট করে সেই অনুযায়ী প্রাথমিক চিকিৎসা তাকে দিতে হবে। প্রাথমিক পর্যবেক্ষণ হলো এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে রোগীর জীবনের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থার কারণ চিহ্নিত করা যায় এবং তার মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা যায়। প্রাথমিক পর্যবেক্ষণের ধাপসমূহ, প্রথম হচ্ছে সাধারণ পরীক্ষা, সেটা হচ্ছে পর্যবেক্ষণ, সেটা হচ্ছে যে রোগীর চারপাশে ঘুরে দেখতে হবে যে ভিকটিম কি ট্রমা পেশেন্ট না মেডিকেল পেশেন্ট। ট্রমা পেশেন্ট এবং মেডিকেল পেশেন্টের মধ্যে পার্থক্য হচ্ছে ট্রমা পেশেন্ট হচ্ছে আঘাতপ্রাপ্ত পেশেন্ট, যিনি আঘাত পেয়েছেন, আর মেডিকেল পেশেন্ট হচ্ছে আঘাত পান নাই কিন্তু পূর্ব থেকে কোনো রোগ বা ব্যাধি সে ক্যারিয়ার মানে বহন করছেন। যেমন ধরেন আপনার যে দীর্ঘদিন যাবত ক্যান্সারে ভুগছেন, ডায়াবেটিসে ভুগছেন, অ্যাজমায় ভুগছেন, এই ধরনের রোগের এই ধরনের বিভিন্ন মেডিকেল মানে চিকিৎসা জনিত রোগ, মানে মেডিকেল ইমার্জেন্সি জনিত রোগ যেগুলো রয়েছে, হাইপার টেনশন, এগুলোতে ভুগছেন, সেই ধরনের রোগী হচ্ছে মেডিকেল পেশেন্ট। আপনাকে আইডেন্টিফাই করতে হবে রোগী কি ট্রমা পেশেন্ট না মেডিকেল পেশেন্ট। ট্রমা পেশেন্ট হলে রোগীর গলায় সার্ভাইকাল কলার পরিয়ে দিতে হবে, অর্থাৎ সার্ভিক্যাল কলার হচ্ছে দেখবেন যে যখন কারো কোনো ব্যক্তি যদি ঘাড়ে ব্যথা হয় ডক্টর এক ধরনের একটা কলার গলার মধ্যে পরে রাখতে বলে, সেটাই হচ্ছে সার্ভিক্যাল কলার। সেই কলার লাগিয়ে দিতে হবে, কারণ হচ্ছে রোগী যদি ট্রমা পেশেন্ট হয় তার স্পাইনাল কর্ডে আঘাত থাকতে পারে। স্পাইনাল কর্ডে আঘাত থাকলে ঘাড় যখন উনি নাড়াচাড়া করবেন স্পাইনাল কর্ডটা নাড়াচাড়া করবে, এই জন্য স্পাইনাল কর্ড ঘাড় যেন উনি নাড়াচাড়া করতে না পারেন এই জন্য সার্ভিক্যাল কলার পরা দিতে হয়। এবং তারপরে পরীক্ষা করতে হবে সচেতনতা, এবিপিইউ, অর্থাৎ রোগী কি সজাগ নাকি রোগী কথা বলতে পারে, নাকি রোগী কথা বলতে পারে না কিন্তু এমন শরীরে কোথাও ব্যথা আছে যে কারণে সে সাড়া প্রদান করতে পারে, অথবা রোগী আনরেসপন্সিভ। অর্থাৎ হচ্ছে রোগীকে জিজ্ঞাসা করতে হবে যে আর ইউ ওকে স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন বা আপনি কি ঠিক আছেন। রোগী যদি কথা বলে হ্যাঁ আমি ঠিক আছি বা আমি পায়ে ব্যথা পেয়েছি বা হাতে ব্যথা পেয়েছি, তাহলে বুঝতে হবে রোগীর অবস্থা হচ্ছে রোগী হচ্ছে অ্যালার্ট, রোগী হচ্ছে কথা বলতে পারছে, রোগী হচ্ছে ভার্বাল মানে কথা বলতে পারে, সে রোগীর মানে অতটা সিরিয়াস বিষয় না। আবার আপনি আঘাত বলতেছেন আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, বা আমি কি আপনাকে সাহায্য করতে পারি, কথা বলার পরে রোগী যদি কোনো কথা না বলে খালি বলে শব্দ করলো বা শব্দ করলো, তাহলে বুঝতে হবে রোগীর সচেতনতা রয়েছে কনসাস, কিন্তু রোগী কথা বলতে পারছে না, রোগী একটু সিরিয়াস পেশেন্ট। তারপরে দেখা যাচ্ছে আপনি ডাকছেন আর ইউ ওকে স্যার, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন, আপনি কি ঠিক আছেন, আপনাকে কি আমি সাহায্য করতে পারি, এই কথা আবার বলছেন, বলতে বলতে দেখা যাচ্ছে যে রোগী কোনো কথা বলতেছে না, সারা শব্দ দিচ্ছে না। দেখলেন যে রোগীর হাতে পায়ে বা শরীরে কোথাও একটা জখম আছে, সেখানে একটু হালকা চাপ দিলেন, চাপ দেওয়ার সাথে সাথে রোগী উঠ করে উঠলো, মানে একটু শব্দ করে উঠলো, তাহলে বুঝতে হবে যে রোগী সচেতনতা রয়েছে, কিন্তু রোগীর অবস্থা এতই খারাপ যে রোগী কথা বলতে পারতেছে না, কোনো কিছু বলতে পারতেছে না। আরেক ধরনের পেশেন্ট রয়েছে, যতই আপনি বলেন আর ইউ ওকে স্যার, মে আই হেল্প ইউ স্যার, আমি কি আপনাকে সাহায্য করতে পারি বা আপনি কি ঠিক আছেন, যতই আপনি বলেন কোনো সারা শব্দ সে দিবে না। এই ধরনের পেশেন্ট হচ্ছে অচেতন পেশেন্ট বা আনরেসপন্সিভ পেশেন্ট। এখন এই যে পেশেন্ট যদি কথা বলতে পারে তো বেস্ট, তার শ্বাসনালীর কোনো সমস্যা নেই, তার কণ্ঠনালীর কোনো প্রবলেম নেই। যদি ভিকটিম কথা বলতে না পারে, গোমানির মতো শব্দ করে, অথবা যদি অসচেতন হয়, তাহলে রোগীর এয়ারওয়ে ওপেন করতে হয়। এয়ারওয়ে ওপেন করার পদ্ধতি আমরা প্র্যাকটিক্যালি জানতে পারবো। এই যে প্রাথমিক পর্যবেক্ষণের ধাপগুলো, এগুলো আমরা প্র্যাকটিক্যাল করবো, প্র্যাকটিক্যাল করলে আমাদের একদম পূর্ণাঙ্গভাবে ক্লিয়ার হয়ে যাবে। তখন রোগী যখন কথা বলতে পারে না, রোগী যখন গোমানির মতো শব্দ করে অথবা অচেতন রোগী, তখন তার শ্বাসনালী খুলতে হয়। শ্বাসনালী খুলতে গেলে মূলত হচ্ছে আপনাকে দুইটা পদ্ধতি অবলম্বন করতে হয় শ্বাসনালী খোলা। সেই পদ্ধতি দুটো হচ্ছে, একটা হচ্ছে মেডিকেল পেশেন্টের ক্ষেত্রে হচ্ছে হেডটিল চিনলিপ পদ্ধতি, আর একটা হচ্ছে ট্রমা পেশেন্টের জন্য হচ্ছে জ থ্রাস্ট পদ্ধতি। দুইটা পদ্ধতিতে মূলত এয়ারওয়ে খুলতে হয়। এয়ারওয়ে খোলার যে পদ্ধতি দুটো আমরা প্র্যাকটিক্যালি আমরা ইনশাআল্লাহ দেখতে পাবো এবং আমরা হাতে কলমে শিখতে পারবো।
এরপর হচ্ছে পর্যাপ্ত ইয়ার মানে যেটা বলা শ্বাসনালী কথায় বলা হলো এখানে যে ইয়ার করতে হবে দুইটা পদ্ধতিতে। এরপর হচ্ছে শ্বাস প্রশ্বাস পর্যবেক্ষণ, যে রোগীর শ্বাস প্রশ্বাস আছে কিনা সেটা দেখা, সেটা দেখতে হয় কিভাবে লুক লিসন ফিল পদ্ধতিতে দেখতে হয়, অর্থাৎ LLF পদ্ধতিতে দেখতে হয়। বেসিক্যালি 5 থেকে 10 সেকেন্ড বা 3 থেকে 5 সেকেন্ড যেটাই বলি রোগীর গালের কাছে রোগীর নাকের কাছে আপনার গাল নিয়ে যেতে হবে, চোখ থাকবে রোগীর মুখের উপরে, আপনাকে দিয়ে বলতে হবে 1001, 1002, 1003, 1004, 1005 5 বা 10 সেকেন্ড পর্যন্ত করে দেখতে হবে রোগীর বুকটা ওঠানামা করে কিনা এবং তার শ্বাস প্রশ্বাসটা আপনার কানের মধ্যে লাগতেছে কিনা। তাহলে এইভাবে শ্বাস প্রশ্বাস দেখতে হয়। এরপর হচ্ছে ব্লাড সার্কুলেশন আছে কিনা 5 থেকে 10 সেকেন্ড দেখতে হবে, পালস পরীক্ষা করতে হবে। যদি রোগী যদি সচেতন হয় তাহলে দেখতে হবে রেডিয়াল পালস, এটা হচ্ছে হাতের মধ্যে থাকে। আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো যখন আমরা প্র্যাকটিক্যাল করবো রেডিয়াল পালস বৃদ্ধ আঙ্গুল থেকে পিছনের দিকে আস্তে আস্তে একটা পালস পয়েন্ট রয়েছে, এটাকে বলা রেডিয়াল পালস। আর গলার ভিতরে দুইটা পালস পয়েন্ট রয়েছে, একটা পালস পয়েন্ট রয়েছে মানে দুই পাশে দুইটা পালস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ক্যারোটিড পালস। সেটা মূলত দেখতে হচ্ছে অচেতন রোগী আনরেসপন্সিভ রোগীর ক্ষেত্রে তার পালস আছে কিনা। এরপর হচ্ছে শারীরিক পরীক্ষা, রোগীর মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করতে হয় রোগীর। যে প্রাথমিকভাবে মূলত হচ্ছে যে রোগীর মাথার থেকে একদম পায়ের তলা পর্যন্ত শরীরের কোথাও বাদ দিতে হবে না, আপনাকে একটু হালকা টিপে 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 দেখতে হবে কোথাও কোনো অঙ্গ বিকৃতি আছে কিনা, কোথাও কোনো ওপেন ইনজুরিজ বা উন্মুক্ত আছে কিনা, কোথাও কোনো টেন্ডারনেস বা স্পর্শে ব্যথা অনুভব করে রোগী এই ধরনের কোনো মানে জখম সে তার শরীরে রয়েছে কিনা এবং শরীরে কোথাও কোনো অঙ্গ ফুলে গেছে কিনা সেগুলো পরীক্ষা করতে হবে। এটাকে বলা হয় এই সংক্ষেপে বলা হয় DOTS পরীক্ষা করা। শরীরের মাথার থেকে একদম পায়ের তালু পর্যন্ত কোথাও কিন্তু কোনো অংশ বাদ যাবে না এই পরীক্ষা থেকে। এটাকে ডেফরমিটিস, ওপেন ইনজুরিজ, টেন্ডারনেস এন্ড সোয়েলিং, এই 4টা বিষয় শরীরের পরীক্ষা করতে হবে। শারীরিক পর্যবেক্ষণের ধাপসমূহ হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। প্রথমে মাথা দেখতে হয়, তারপরে গলা দেখতে হয়, বুক দেখতে হয়, তলপেট দেখতে হয়, পেলভিস বা কোমর দেখতে হয়, লোয়ার এক্সট্রিমিটি মানে পা দেখতে হয়, আপার এক্সট্রিমিটি হাত দেখতে হয়, তারপরে সর্বশেষ পিঠ দেখতে হয়। এবং এর সাথে জেনিটাল অর্গান যেগুলো রয়েছে, বিশেষ করে মেল এবং ফিমেল যে জেনিটাল অর্গান রয়েছে সেগুলো দেখতে হবে যে সেগুলো সঠিক আছে কিনা। আমরা এগুলো মূলত ব্যবহারিক ক্লাস যখন হবে তখন আমরা একদম ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো বিষয়গুলো যে কিভাবে পেশেন্ট অ্যাসেসমেন্ট করতে হয়। এরপর হচ্ছে ভাইটাল সাইন পরীক্ষা। রোগীর শরীরে যদি মনে করেন আপনি প্রাথমিক পর্যবেক্ষণ শেষ করেছেন, আপনি রোগীর শারীরিক পর্যবেক্ষণ শেষ করেছেন, এখন হচ্ছে ফাইনালি আপনাকে এই যে করে কিন্তু সবকিছু কিন্তু আপনাকে একটা হ্যান্ড অফ রিপোর্ট তৈরি করতে হবে, সেখানে লিখে রাখতে হবে সব, যে তার শ্বাস প্রশ্বাস পাওয়া গেছে, তার পালস পাওয়া গেছে, ঠিক আছে, এগুলো সব লিখে রাখতে হবে। এখন হচ্ছে সমস্ত পর্যবেক্ষণ শেষে এই যে 5টা পয়েন্ট যেটা আমি দেখাচ্ছি আপনাদের, রেসপিরেশন, পালস, স্কিন, পিউপিল এন্ড ব্লাড প্রেশার, এইটা হচ্ছে মূলত আপনাকে একদম পাই টু পাই করে লিখে রাখতে হবে হ্যান্ডস অফ রিপোর্টে। সেটা হচ্ছে রোগীর শ্বাস প্রশ্বাস দেখতে হবে প্রতি মিনিটে কতটুকু আছে, প্রতি মিনিটে তার শ্বাস প্রশ্বাসের রেট কত। আমরা জানি যে একজন স্বাভাবিক ব্যক্তির, একজন পূর্ণবয়স্ক স্বাভাবিক ব্যক্তির তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার হচ্ছে 12 থেকে 20, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক হার হচ্ছে 12 থেকে 20, অর্থাৎ একবার শ্বাস নিলে এবং ছাড়লে এক কাউন্ট করে 1 মিনিটে 12 থেকে 20 যদি হয় তাহলে হচ্ছে তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এবং যদি চাইল্ড হয় তাহলে তার 25 থেকে 50, চাইল্ড হলে হচ্ছে 25 থেকে 50 হচ্ছে স্বাভাবিক। আর পালস রেট যেটা আছে, যে পালস রেটটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে নারীর স্পন্দন, যেটা সেটা হচ্ছে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির স্বাভাবিক পালস রেট হচ্ছে 60 থেকে 80 এবং অ্যাডাল্ট আর কি যিনি, আর যিনি চাইল্ড তার হচ্ছে 80 থেকে 150। আর স্কিন টেম্পারেচার, আমরা স্কিন টেম্পারেচার চেক করতে হবে যে তার টেম্পারেচার শরীরে কোনো জ্বর আছে কিনা সেটা চেক করতে হবে। সেটা চেক করতে গেলে আপনাকে হাতের তালুর বিপরীত দিক দিয়ে চেক করতে হবে। চেক করে দেখতে হবে যে তার শরীরের তাপমাত্রা নরমাল না অ্যাবনরমাল। আমরা জানি যে স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। এর যদি উপরে হয়, যদি থার্মোমিটার থাকে থার্মোমিটার দিয়ে চেক করবো, আর নাহলে হাতের তালুর বিপরীত অংশ দিয়ে চেক করবো তার শরীর গরম কি গরম না। এরপর হচ্ছে চোখের মনি চেক করতে হবে, যে পেন লাইট দিয়ে বা মোবাইলের লাইট দিয়ে চেক করতে হবে যে তার চোখের মনি, যদি আপনি লাইট ধরেন তাহলে চোখের মনি যদি ঘুরে তাহলে বুঝতে হবে চোখের মনি সঠিক আছে, আর যদি না ঘুরে তাহলে বুঝতে হবে চোখের মনি সঠিক নাই, অর্থাৎ একদিকে তাকিয়ে থাকলে বুঝতে হবে যে চোখের মনি সঠিক নেই। এরপরে ব্লাড প্রেশার চেক করতে হবে। ব্লাড প্রেশার যে যন্ত্র রয়েছে, ব্লাড প্রেশার মাপার যে যন্ত্র রয়েছে, ব্লাড প্রেশার কাপ, সেটা দিয়ে মাপতে হবে রক্তচাপ। সেই রক্তচাপ হচ্ছে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক, অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তির রক্তের উচ্চ চাপ থাকে এবং নিম্ন চাপ থাকে। উচ্চ চাপকে বলা হচ্ছে
সিস্টোলিক, আর নিম্ন চাপকে বলা হচ্ছে ডায়াস্টোলিক। এখন সিস্টোলিক হচ্ছে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির সিস্টোলিক হচ্ছে 100+ বয়স, সর্বোচ্চ 150, আর ডায়াস্টোলিক হচ্ছে 65 থেকে 90। এটা হচ্ছে নিচের চাপ। এটা ব্লাড প্রেশার যন্ত্র দিয়ে মেপে আপনাকে লিখে রাখতে হবে। এবং চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে চাইল্ডের ক্ষেত্রে হচ্ছে 100+ বয়সের দ্বিগুণ সিস্টোলিক, এবং ডায়াস্টোলিক হচ্ছে 50 থেকে 80। এই যে এইগুলো এই যে যদি পেশেন্ট যদি খুব বেশি সিরিয়াস হয় তাহলে প্রতি 5 মিনিট অন্তর অন্তর এই ভাইটাল সাইনগুলো পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে লিখে রাখতে হবে। আর যদি পেশেন্ট তো ইমার্জেন্সি পেশেন্ট না হয় তাহলে প্রতি 15 মিনিট অন্তর অন্তর এই 5টা মানে সাইনেস পরীক্ষা করে লিখে রাখতে হবে: রেসপিরেশন রেট, পালস রেট, স্কিন টেম্পারেচার, পিউপিলস এবং ব্লাড প্রেশার। আমরা ইনশাআল্লাহ ব্যবহারিক ক্লাসে এই 5টা ভাইটাল সাইন কিভাবে পরীক্ষা করতে হয় সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। এই স্যাম্পল, এটা মূলত হচ্ছে স্যাম্পল হচ্ছে যে শেষ পর্যন্ত এটা লেখার পরে আপনি যখন ডক্টরের কাছে যখন আপনি তাকে হ্যান্ডওভার করবেন, হ্যান্ডওভার করার আগে এই যে নিচে স্যাম্পল SAMPLE স্যাম্পল, এই স্যাম্পলটাও আপনাকে লিখে ডক্টরের কাছে হ্যান্ড রিপোর্টটা উপস্থাপন করতে হবে। অর্থাৎ হচ্ছে রোগের কোন রোগের মানে রোগীর শরীরে কি ধরনের লক্ষণ উপসর্গ দেখা দিয়েছে সেটা লিখে রাখতে হবে, রোগীর কোনো অ্যালার্জিক সমস্যা আছে কিনা সেটা লিখে রাখতে হবে, রোগী কোনো ঔষধ সেবন করেন কিনা কন্টিনিউ সেটা লিখে রাখতে হবে, পার্টিনাল হিস্টোরি, কোনো প্রাসঙ্গিক কোনো ঘটনা আছে কিনা, ইতিপূর্বে তিনি এই ধরনের কোনো দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন কিনা, বা তার কোনো এমন কোনো মানসিক কোনো সমস্যা রয়েছে কিনা, মানে তার যদি কোনো যদি অসামঞ্জস্যতা দেখা দেয় সেই অসামঞ্জস্যতাও কিন্তু লিখে রাখতে হবে। তার এই জন্য বলা হচ্ছে মানে পার্টিনাল হিস্টোরিটা লিখে রাখতে হবে। এবং মূলত হচ্ছে যে তার পূর্বাপর যত হিস্টোরি রয়েছে এই দুর্ঘটনার আগেও যেভাবে তিনি কোনো আহত হয়ে থাকলে বা কোনো রোগ যদি তার থেকে থাকে হচ্ছে যে ক্রনিক ক্যারিয়ারটা সেটাও কিন্তু মূলত লিখে রাখতে হবে। এরপর হচ্ছে লাস্ট ওরাল ইনটেক, অর্থাৎ সর্বশেষ ভিকটিম কখন খাবার গ্রহণ করেছিলেন সেটাও লিখে রাখতে হবে। এবং এই যে ইভেন্টটা ঘটলো, যে এটাকে বলা হয় ইভেন্ট আর কি, লাস্টের হচ্ছে এই যে ইভেন্টে যে দুর্ঘটনার সম্মুখীন ভিকটিম হয়েছেন সেই দুর্ঘটনার সম্পর্কে একটা বিবরণ সেখানে লিখতে হবে, যে এই দুর্ঘটনাটা ছিল একটা রোড অ্যাক্সিডেন্ট, বা এই দুর্ঘটনাটা ছিল একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, বা এই দুর্ঘটনাটা ছিল একটা সড়ক দুর্ঘটনা, ভবন ধস বা পাহাড় ধস বা অগ্নি দুর্ঘটনা। এই ইভেন্টটার একটা সংক্ষিপ্ত শিরোনাম, একটা সংক্ষিপ্ত সারমর্ম ওই ইভেন্টের অংশে লিখে দিতে হবে, যাতে ডাক্তার যখন আপনার রিপোর্টটা পাবে সেজন্য পূর্বাপর বিষয়গুলো, টোটাল বিষয়টা যেন সে ভিকটিম সম্পর্কে যাবতীয় বিষয় যেন সে বুঝতে পারে। এবং ডক্টরের নিকট হস্তান্তরের পূর্ব পর্যন্ত কিন্তু ওই যে 5টা যে ভাইটাল সাইন রয়েছে এই 5টা ভাইটাল সাইন কন্টিনিউ ইমার্জেন্সি পেশেন্ট হলে 5 মিনিট পর, এবং যদি নন ইমার্জেন্সি পেশেন্ট হয় তাহলে প্রতি 15 মিনিট অন্তর চেক করে লিখে রাখতে হবে। সর্বশেষ হচ্ছে এই ভিকটিমকে আপনার এই ডক্টরের নিকট হস্তান্তর করতে হবে রিপোর্ট সহ। এই ছিল মোটামুটি আলোচনা। প্রাথমিক চিকিৎসা কি, প্রাথমিক চিকিৎসা লক্ষ্য উদ্দেশ্য, প্রাথমিক চিকিৎসা করণীয় বর্জনীয়, রোগী পর্যবেক্ষণের 5টি ধাপ, রোগীর শারীরিক পরীক্ষার ধাপ, প্রধান উপসর্গ সমূহ পরিমাপ করা ইত্যাদি বিষয় সম্পর্কে এতক্ষণ যে আলোচনা করলাম। এর থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ করতে পারেন। বের করে রাখবেন, একদম নিচে বের করে রাখবেন। হ্যাঁ, আখতারুজ্জামান সাহেব প্লিজ। আমার কোশ্চেনটা ছিল স্যার, ভাইটাল সাইনের ক্ষেত্রে আপনি বলছিলেন যে চোখের মনিটা এবং ব্লাড প্রেশারটা যদি একটু আরেকটু বলতেন স্যার। হ্যাঁ, চোখের মনি হচ্ছে আপনি ওই যে ফ্যান লাইট দিয়ে অথবা মোবাইলের লাইট দিয়ে চোখের মনির মধ্যে ধরতে হবে। ধরলে মনি যদি এই লাইটের সাথে সাথে নড়াচড়া করে তাহলে বুঝতে হবে চোখ ঠিক আছে। আর যদি মনি যদি নড়াচড়া না করে, যদি বিস্ফারিত ভাবে তাকিয়ে থাকে, কোনো দিক তার অ্যাকশন নাই, চোখের কোনো অ্যাকশন নাই, তাহলে বুঝতে হবে চোখে কোনো সমস্যা হয়েছে। এইভাবে পিপলসটা পরীক্ষা করতে হয়। আর হচ্ছে ব্লাড প্রেশার, হচ্ছে যে ব্লাড প্রেশার যন্ত্র দিয়ে ব্লাড প্রেশার মাপতে হবে পেশেন্টের। সেটা হচ্ছে যে উপরের চাপকে বলা হয় সিস্টোলিক, নিচের চাপকে বলা হয় ডায়াস্টোলিক। যেটাকে বলা থাকে আমরা নরমাল রেট, হচ্ছে নরমাল রেট যেটা স্ট্যান্ডার্ড সেটা হচ্ছে 80 থেকে 120, সরি 120/80। তবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে যদি কোনো পেশেন্টের যদি 100+ বয়স পর্যন্ত হয়, যে একজন পেশেন্টের বয়স যদি 50 হয়, তার যদি 150 উপরেটা আসে সিস্টোলিক, তাহলে সঠিক আছে, কোনো সমস্যা নেই। আর নিচেরটা হচ্ছে 65 থেকে 90 এর উপরে গেলে ধরে নিতে হবে যে তার হাই প্রেশার রয়েছে, এটা হচ্ছে ডায়াস্টোলিক। আর শিশুদের ক্ষেত্রে হচ্ছে 100+ বয়সের দ্বিগুণ। একটা শিশুর বয়স যদি হয় 8 বছর, তাহলে তার ব্লাড প্রেশার যদি 115 বা 16 আসে তাহলে বুঝতে হবে সঠিক আছে।
আর যদি 130 আসে তাহলে বুঝতে হবে তার হাই প্রেশার। আর যদি নিচেরটা যদি 50 থেকে 80 মধ্যে আসে সঠিক আছে। আর যদি নিচের ধাপটা যদি উপরে চলে আসে, 80 উপরে চলে আসে বা 50 এর নিচে চলে আসে, তাহলে বুঝতে হবে তার হাই প্রেশার বা লো প্রেশার রয়েছে। এ হচ্ছে ব্লাড প্রেশার মাপার পদ্ধতি। এটা আমরা প্র্যাকটিক্যালি জানতে পারবো আরো বিস্তারিত। আমরা এই রিপোর্টগুলো সব লিখে রাখবো, এই 5টা ভাইটাল সাইন পরীক্ষার রিপোর্ট। ইমার্জেন্সি পেশেন্ট হলে 5 মিনিট অন্তর অন্তর, আর যদি ইমার্জেন্সি পেশেন্ট না হয় তাহলে 15 মিনিট অন্তর অন্তর। থ্যাংক ইউ স্যার স্লাইডটা দিয়েন স্যার। আমি দিয়ে দিচ্ছি এখনই, এখনই দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার, এর আগের ক্লাসের পিডিএফটাও পাইনি স্যার। মানে কেন পাবেন না? কেন? আচ্ছা, এই আগের ক্লাসে পিডিএফ আমি আপনাদের দিয়ে দিচ্ছি, দাঁড়ান, সমস্যা নাই। হ্যাঁ, আগের ক্লাসের পিডিএফটাও দিয়ে মর্নিং ইভিনিং দুই ক্লাসে দিয়ে দিয়েন স্যার। কোনো সমস্যা নাই, আমি দিয়ে দিচ্ছি। ওকে থ্যাংক ইউ স্যার। ওকে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।